বলার কিছুই নেই। তুমি তো জানোই যে যেকোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তার বিগত বছরের প্রশ্নপত্রগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর এসএসসির তো কোনো কথাই নেই। প্রিভিয়াস ইয়ারের প্রায় 80 থেকে 85% প্রশ্ন বারবার ঘুরিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে সেগুলোই আবার রিপিট করে। সেই জন্য আমরা কি করছি বস? আমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলো একদম ডিটেলসে আলোচনা করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2023 সালের 11ই জানুয়ারি যে 4th শিফটের যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেইগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? বলছে গনফ কোন রাজ্যের বিখ্যাত একটি লোকনৃত্য? তাহলে এই যে গনফ হলো গোয়া রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। এছাড়াও আমরা গোয়া রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলো দেখে নেব। সেগুলো হচ্ছে তরঙ্গমেল, কলি, ফুগদি, সিগমো, সাময়ী নৃত্য। মনে রাখবে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বস। জাগর, তারপরে দেইখনি, টোনিয়ামেল, গনফ, ঠিক আছে, যেটা আজকে প্রশ্ন। তারপরে ধনগড় নৃত্য, তারপরে মান্ডো, এগুলো সবই কিন্তু গোয়া রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য নয়? এবার দেখো, অপশান আমি 4টে ছিল, তার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে আর কি করতে বলেছিল। এবার এখানে যে না যে উচ্চশিক্ষার ডিগ্রি থাকা এটা কোনো জরুরি নয়, যে রাষ্ট্রপতি হতে গেলে যে তোমাকে উচ্চশিক্ষিত হতেই হবে এর কোনো প্রয়োজন নেই আর কি, বুঝতে পারলে? কিন্তু প্রয়োজনীয় যোগ্যতাগুলো কি কি সেগুলো একটু জেনে নাও আর কি। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তারপরে প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতেই হবে, ঠিক আছে? লোকসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য তাদের অবশ্যই যোগ্য থাকতে হবে বা হতে হবে, মনে রাখবে। তারপরে দেখো 4 নম্বর একটা পয়েন্ট, যে তিনি অবশ্যই কোন ভারত সরকার বা অন্যান্য কোনো কর্তৃপক্ষের অধীনে লাভজনক কোনো অফিসে বা লাভজনক কোনো কাজে থাকতে পারবেন না, এটাও মনে রাখবে। তার সাথে এই পয়েন্টটা দেখে নাও যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা, ঠিক আছে? আমরা রাষ্ট্রপতি সম্পর্কিত আর আগে অনেক কিছু জেনেছি, এবার যেগুলো আমাদের সেখানে আমরা আলোচনা করিনি সেগুলো আজ এই ভিডিওতে আলোচনা করে নিলাম। আর যেগুলো বাকি থাকলো আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আর একটা প্রশ্ন যখন রাষ্ট্রপতি সম্পর্কে আসবে সেখানে আমরা আলোচনা করবো। এইভাবে ভাগ করে করে না আমরা এক একটা পার্ট করে পুরো সিলেবাসটাকে আমরা কমপ্লিট করে দেবো। জিকে স্ট্যাটিক জিকে তুমি যাই বলো না কেন, জিএসটি এগুলো সবই, তুমি কোনো চাপ নিবা না, শুধু পড়ে যাও। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দশবার্ষিকী জনগণনা পরিচালনার দায়িত্ব কোন মন্ত্রকের অধীনে রয়েছে? সঠিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। কত সাল থেকে? 1881 সাল থেকে। দশবার্ষিকী 10 বছর পর পর। কবে? 10 বছর পর পর জনগণনার কথা বলা আছে। সেটা হচ্ছে 1881 সাল থেকে শুরু হয়, আর এটা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এবার দেখো, জনগণনা সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি এবং এখানে আমি আরও কিছু তথ্য দিয়েছি, আর কিছু তথ্য এখনও জানা আমাদের বাকি আছে, যেগুলো আমরা কি করব, একটা এই যে টপিক অনুযায়ী জিকে ক্লাস করছি সেখানে আমরা আলোচনা করে নেব। তো দেখো, এখানে তুমি কয়েকটা পয়েন্টে এই তথ্যগুলো মনে রেখো, যে ভারতে প্রথম অসমকালীন আদমশুমারি পরিচালিত হয়েছিল 1872 সালে। আর যদি বলে ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি বা পূর্ণ আদমশুমারি পরিচালিত হয় এই যে 1881 সাল থেকে। আর প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়, এটা তো জানোই। আর মনে রাখবে শেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে, আর 2021 সালে আদমশুমারি হওয়ার কথা ছিল, সেটা করোনা ভাইরাসের কারণে আর কি হয়নি, 2024 লোকসভা ভোটের পরে হবে আর কি। চলো 4 নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ওপর থেকে মাটির তৃতীয় স্তর শনাক্ত করুন। তাহলে তোমাকে স্তরগুলো জানতে হবে, তবেই তো তুমি উপর থেকে মাটির তৃতীয় স্তরটা শনাক্ত করতে পারবে। তো এখানে সঠিক উত্তরটা কী ছিল? মনে রাখবো অন্তঃস্তর বা পোক্ত মূল শিলা উপাদান, ঠিক আছে? এবার দেখো, সবার ওপরে কি রয়েছে? মাটির সবার ওপরের স্তরটা হচ্ছে কর্ষণীয় জমি। যেটা হচ্ছে কর্ষণীয় জমি, এটি বালি, পলি এবং কাদা মাটির মতো খনিজ কণা, জল এবং বায়ুর মিশ্রণে গঠিত। তার নিচে রয়েছে উপমৃত্তিকা, এটি লোহা, অ্যালুমিনিয়াম এবং কাদামাটির মতো খনিজগুলি জমা করতে পারে আর কি। তারপরে 3 নম্বরে দেখো, তাহলে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে তার উপমৃত্তিকার নিচে রয়েছে পোক্ত মূল শিলা উপাদান। এটাই আমাদের জানতে চেয়েছে যে উপর থেকে মাটির তৃতীয় স্তর কোনটা, সেটা হচ্ছে পোক্ত মূল শিলা উপাদান। এটা মনে রেখো যে এটি মূলত বড় শিলাখণ্ডের সাথে কিছু পোক্ত মূল শিলা উপাদান নিয়ে গঠিত। আর এর নিচে রয়েছে অপোক্ত, মাটির একদম সবার নিচের স্তরটা হচ্ছে অপোক্ত মূল স্তরীয় শিলা আর কি। সেটা হচ্ছে কি, এটি বিভিন্ন ধরনের শিলা যেমন আগ্নেয়, রূপান্তর এবং পাললিক শিলা দ্বারা গঠিত। দেখো
বুঝতে পারলে বস আমি কি বলতে চাইছি? দেখো ৫ নম্বর প্রশ্ন বলছে যে ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা চলেছিল? এটা রিপিটেড প্রশ্ন, তবুও আমি একটু তুলে দিয়েছি। আমরা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ক্লাস একটা করে এসেছি, আর সেখানে আমি একদম ডিটেলসে পুরো পঞ্চবার্ষিকী ঝেপে দিয়েছি। যা প্রশ্নই আসুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে সব ওর মধ্যেই পাবা, ঠিক আছে? তা তবুও আমি এখানে তুলে দিলাম, একটু জেনে নাও যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তোমার এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল আর কি। সময়কালটা দেখে নাও 1969 থেকে 74 আর কি। তো এবার দেখো এখান থেকে আর কিছু কয়েকটা তথ্য জেনে নাও যে এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা কৃষির বিকাশ ও সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনা অনুযায়ী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। এই তথ্যটা একটু নিয়ে নিও। আচ্ছা 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 6 নম্বর প্রশ্নটা ছিল যে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায় কোন সাল থেকে কোন সাল পর্যন্ত চলেছিল? তা সবুজ বিপ্লবের প্রথম পর্যায় চলেছিল 1960 থেকে 70 সাল, 1960 থেকে 70 সাল পর্যন্ত। এবার দেখো মনে রাখবে যে গম ও ধানের উচ্চ ফলনশীল জাতের প্রবর্তন, আধুনিক সেচ কৌশল এবং রাসায়নিক সার ব্যবহারের সাথে কৃষি উৎপাদনশীলতার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সবুজ বিপ্লব। এবার মনে রাখবে যে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে, আর যদি বলে বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে, সেটা হলো নরম্যান মানে বোরলগকে, ঠিক আছে? বোরলগ হবে, এটা মনে রেখো। চলো 7 নম্বর প্রশ্ন। আচ্ছা বস দেখো 7 নম্বর প্রশ্নটা বলছে যে এশিয়ান গেমস 2018 নিচের কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তা সঠিক উত্তর যে এশিয়ান গেমস 2018তে যেটা হয় সেটা আর কি ইন্দোনেশিয়ার জাকার্তা এবং মনে রাখবে যে পালেমবাংয়ে অনুষ্ঠিত হয়েছিল। জাকার্তা এবং পালেমবাংয়ে, কোথায়? ইন্দোনেশিয়ার। এবার মনে রাখবে যে এশিয়ান গেম প্রথম এশিয়ান গেম 1951 সালে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 2022 সালে এশিয়ান গেমটা চীনের হাংঝোতে অনুষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে। আর 2026 সালে তোমার জাপানের নাগোয়াতে হবে, আর 2030 সালে কায়াত বলছি কেন, কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? চলো 8 নম্বর প্রশ্ন দেখো। বলছে অপর্ণা সতীশান কোন নৃত্যশৈলীতে তার অসামান্য প্রদর্শনীয়তার জন্য আর কি মর্যাদাপূর্ণ ভারত শাস্ত্র নৃত্য প্রবীণা জাতীয় পুরস্কারটা আর কি পেয়েছেন? তিনি মধ্যে কথাই যে তুমি তো যদি জানো যে অপর্ণা সতীশান হচ্ছে কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, কুচিপুড়ি নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, মোদ্দা কথা বুঝতে পারলে? এবার দেখো, এবার ওইখানে মনে রেখো যে এই অপর্ণা সতীশান তিনি 2021 সালে শাস্ত্রীয় নৃত্যে অবদানের জন্য তিনি অভিনন্দন সরোজা পুরস্কারের কি ভূষিত হয়েছিলেন। তারপরে মনে রাখবা যে অপর্ণা সতীশান কুচিপুড়িতে মর্যাদাপূর্ণ জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022-এ জিতেছেন। কি বললাম? কিসে? কুচিপুড়িতে। কি পুরস্কার? এই যে মর্যাদাপূর্ণ জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022-এ জিতেছেন আর কি। চলো 9 নম্বর প্রশ্নটা দেখে নিই। বলছে পুরুষদের বিভাগে নিক্ষিপ্ত একটি চাকতিতে ব্যবহৃত চাকতিটির ব্যাস ও ওজন তোমাকে জানতে চেয়েছে। তাই এখানে মনে রাখবে যে পুরুষদের বিভাগে নিক্ষিপ্ত একটি চাকতিতে ব্যবহৃত চাকতিটির ব্যাস ও ওজন হলো 22 সেমি ব্যাস আর তোমার 2 কেজি ওজন। এবার আমি দেখো এখানে বেশ কিছু খেলার বলগুলো আমি তুলে দিয়েছি যাদের ব্যাস আর ওজন নিয়ে। যেমন বেসবলের কথা যদি বলি, বেসবলের তোমার হচ্ছে বেসবলের ব্যাসটা কত? 7.3 সেমি ব্যাস আর 145 গ্রাম ওজন। বাস্কেটবলের ব্যাস হচ্ছে 24 সেমি ব্যাস আর এদিকে হচ্ছে তোমার 620 গ্রাম হচ্ছে ওজন। মনে রাখবে গলফ খেলার যে গলফের বলের তোমার ব্যাস কত? 4.27 সেমি ব্যাস আর এদিকে 46 গ্রাম ওজন। তার সাথে দেখো যে টেনিস বলের ব্যাসটা হচ্ছে 6.7 সেমি, ঠিক আছে? এবং ওজনটা হচ্ছে 58 58 গ্রাম আর কি। আচ্ছা ভলিবলের কথা বললে ভলিবলের ব্যাস হচ্ছে 21 সেমি আর ওজন হচ্ছে তোমার 270 গ্রাম। আর ক্রিকেট খেলার বলের ব্যাসটা মনে রাখবে যে 7.3 থেকে 7.5 এর মধ্যে হয় আর এর ওজনটা 160 গ্রামের কাছাকাছি। বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখি। আচ্ছা বস দেখো 10 নম্বর প্রশ্নটা বলছিল যে নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 33? এটা সঠিক উত্তর যে দাদা আর্সেনিকের সংকেত হচ্ছে AS, মনে রাখবে। এই আর্সেনিকেরই পারমাণবিক সংখ্যা 33। এবার পরীক্ষায় আসা দেখো মৌল তো অনেকগুলো রয়েছে, এবার সব মৌলের পারমাণবিক সংকেত আমাদের মাথায় রাখাটা কি বলবো, রাখতে পারবো না আমরা, খুবই কষ্টকর। এই জন্য আমরা যেগুলো পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কয়েকটা মৌল আমি এখানে তুলে দিয়েছি, সেগুলো সংকেত এবং পারমাণবিক সংখ্যা
সহকারে তুমি মাথায় রাখবে। দেখো বেরিয়ামের কথা যদি বলি, মনে রাখবে বেরিয়ামের সংকেত কী দাদা? বেরিয়ামের সংকেত হচ্ছে Ba, এর পারমাণবিক সংখ্যা 56, ঠিক আছে। নিয়নের হচ্ছে সংকেত Ne, পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে, 10 আর কি। আয়োডিনের হচ্ছে I, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 53, আর কোবাল্টের সংকেত হচ্ছে Co, পারমাণবিক সংখ্যা 27, মনে রাখবে। আর এদিকে হচ্ছে অ্যান্টিমনি, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসছে কোনো একটা পরীক্ষায়, সেই জন্য আর কি তুলেছি। Sb সংকেতটা খুব গুরুত্বপূর্ণ, যে অ্যান্টিমনি সংকেত Sb, ঠিক আছে। আর এর পারমাণবিক সংখ্যা কত? সেটা হচ্ছে 51। গ্যালিয়াম Ga, পারমাণবিক সংখ্যা 31। এই কটা একটু মাথায় রেখো। চলো 11 নম্বর প্রশ্নটা দেখব। বলছে ভারতের বলছে কি ব্যাংক নোট ইস্যু করার একমাত্র কর্তৃত্ব কার আছে? মনে রাখবে ভারতের ব্যাংক নোট ইস্যু করার একমাত্র কর্তৃত্ব রয়েছে RBI এর, বলে তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার RBI সম্পর্কে কিছু তথ্য জেনে নাও, যে RBI 1935 সালে প্রতিষ্ঠিত হয় আর 1949 সালে জাতীয়করণ করা হয়। RBI এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস কততম? 25তম। আর মনে রাখবে যে RBI এর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। কি বললাম? স্যার অসবর্ন স্মিথ, যিনি প্রথম RBI এর গভর্নর ছিলেন। কিন্তু যদি বলে যে RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? সিডি দেশমুখ। কি বললাম? RBI এর প্রথম ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। আচ্ছা, RBI কে ব্যাংকার্স ব্যাংক অফ ইন্ডিয়া বলা হয়, মনে রাখবে। RBI এর গভর্নর মনিটারি পলিসি কমিটির সভাপতি করেন, এটাও মনে রাখবে, যে RBI এর গভর্নরই তিনি কি করেন? মনিটারি পলিসি কমিটির সভাপতি করেন RBI এর গভর্নর। চলো 12 নম্বর প্রশ্নটা দেখব। দেখো বস, 12 নম্বর প্রশ্নটা কি ছিল? যে মৌর্য সাম্রাজ্য অনেক বড় হওয়ায় বিভিন্ন অংশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হতো, তা কোন স্থানের আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে ছিল? সেটা হচ্ছে পাটলিপুত্র। সঠিক উত্তর পাটলিপুত্র। এবার দেখো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা ডিটেলসে জেনে এসেছি, তবুও আমি এখানে কিছু তথ্য তুলে দিয়েছি মানে মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে। দেখো, তা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর যদি বলে শ্রেষ্ঠ রাজাকে? অশোক, জানোই। আর শেষ রাজা হচ্ছে বৃহদত্ত। এবার মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক, দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলে আমি এখানে তুলেছি, যে মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামেও পরিচিত, এটি কোথায় অবস্থিত? এটা সারনাথে অবস্থিত। এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার সাথে এটা দেখো যে মৌর্য সম্রাট অশোক প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করেছিলেন আর কি। তাহলে পরীক্ষা প্রশ্ন কেমন আসবে? যে মৌর্য সাম্রাজ্যের কোন সম্রাট প্রাচীন যুগে বাংলায় অধিকাংশ অঞ্চল শাসন করেছিল? কোন সম্রাট? সম্রাট অশোক, ঠিক আছে। চলো আচ্ছা বস, 13 নম্বর প্রশ্নটা দেখো। বলছে খলিফার সামরিক ক্ষমতাকে রক্ষা করার জন্য বোম্বেতে একটি খিলাফত কমিটি গঠিত হয়। তাই এই কমিটিটা কবে গঠিত হয় আর কি? সেটা সঠিক উত্তর হবে 1919 সালে মার্চ মাসে এই তোমার খিলাফত কমিটিটা গঠিত হয়েছিল। তো এখানে মনে রাখবে যে এখানে দেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে কোন কারণটি ভারতের খিলাফত আন্দোলনের মূল কারণ ছিল? তাহলে মনে রাখবা যে ব্রিটিশরা তুর্কি সুলতানদের উপর কঠোর চুক্তি চাপিয়েছিল, এইটাই ছিল খিলাফত আন্দোলনের মূল কারণ। আচ্ছা, তারপরে দেখো আর কয়েকটা তথ্য আমি তুলে দিয়েছি গুরুত্বপূর্ণ বলে, যে আলী ভ্রাতৃদ্বয় মোহাম্মদ আলী আর সৈকত আলী এই আন্দোলনের সূত্রপাত করেছিলেন। তাহলে কে? আলী ভ্রাতৃদ্বয়, মানে দুই ভাই। কারা কারা? মোহাম্মদ আলী আর সৈকত আলী, এই দুই ভাই তোমার হচ্ছে এই খিলাফত আন্দোলনের সূত্রপাত করেছিলেন। মনে রাখো মৌলানা আবুল কালাম আজাদ এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন। তার সাথে সাথে এটাও মনে রেখো যে 1919 সালের 17ই অক্টোবর, এই 17ই অক্টোবর খিলাফত দিবস রূপে পালিত হয়। বুঝতে পারলে? চলো 14 নম্বর প্রশ্নটা কি ছিল দেখি। বলছে হচ্ছে কি কোষ আকৃতির কোন জোড়াটি সঠিক? দেখো দুটো জোড়া দিয়েছে, একটা লোহিত রক্তকণিকা কি গোলাকার আকৃতি, আর 2 নম্বরটা বলছে যে পেশি কোষ টাকু আকৃতির। এবার বলছে কেবলমাত্র এক সঠিক, কেবলমাত্র 1 এবং 2 সঠিক, কোনোটাই সঠিক না, এরকম অপশন থাকবে। সেখানে তুমি উত্তর করবে যে কেবলমাত্র তোমার হচ্ছে 2 সঠিক। হ্যাঁ, এবার দেখো কেন 2 সঠিক। এবার দেখো লোহিত রক্তকণিকা কিন্তু গোলাকার আকৃতিও হয়, কিন্তু আসলে লোহিত রক্তকণিকা হলো জৈব অবতল ডিস্কের মতো, মনে রাখবে, ঠিক আছে। এই যে লোহিত রক্তকণিকা জৈব অবতল ডেস্কের মতো, তবে এই আকৃতির জন্য কোষের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি করে, আর কি করতে পারে? যে দক্ষ গ্যাস বিনিয়োগের অনুমোদিত দেয় আর কি, এই তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, লাইনটা একটু মনে রাখার চেষ্টা করো। তার সাথে দেখো মনে রাখবে কঙ্কাল এবং মসৃণ পেশিকোষ দীর্ঘায়িত এবং প্রায় স্পিন্ডাল আকৃতির হিসাবে উল্লেখ করা হয় এই তোমার কঙ্কাল এবং মসৃণ পেশিকোষকে।
তোমার কি স্পিন্ডেল আকৃতির হিসাবে উল্লেখ করা হয়ে থাকে, সাধারণত মাকু আকৃতির হয় আর কি। এই পয়েন্টটা দেখো, গুরুত্বপূর্ণগুলো আমি তুলে দিয়েছি। যে লোহিত রক্তকণিকাকে এরিথ্রোসাইট বলে, যা রক্তের মাধ্যমে শরীরের কলায় কলায় কি অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে, মনে রাখবে। চলো 15 নম্বর প্রশ্নটা দিয়েই আজকের এই মানে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, কারণ 5টা প্রশ্ন, 2টো রিপিটেড প্রশ্ন আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি ছেড়ে দিয়েছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আলাদাভাবে আমরা ডিটেলসে করে নেবো, বুঝতে পারলে? দেখো 15 নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী দ্বারা নিম্নের কোন কর্তব্যগুলি যোগ করা হয়নি। কোন কর্তব্যগুলি বা কোন কর্তব্যটি আর কি, গুলি হবে না টি, হ্যাঁ, কোন কর্তব্যটি যোগ করা হয়নি। এবার দেখো বস, এই যে প্রশ্নটা না, এটাও রিপিটেড প্রশ্ন, তবুও আমি তুলেছি। আগের দিন ক্লাসেই তুমি যাও দেখো, সেখানেই আমি মৌলিক কর্তব্য সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। সেটা তুমি ডিটেলসে যদি পড়ো না, এই প্রশ্নটা তুমি আরামসে করে আসতে পারবে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে শিক্ষার সুযোগ প্রদান করা, এটা 2002 সালে 86তম সংশোধনী আইনের দ্বারা মৌলিক কর্তব্যের মধ্যে যোগ করা হয়, ঠিক আছে। আর 42তম সংশোধনীর দ্বারা নিম্নের কোন কর্তব্যগুলো যোগ করে, বাকি 10টা। মানে প্রথম দিকে তোমার কি বলতো, 1976 সালে 42তম সংশোধনী আইনের দ্বারা 10খানা মৌলিক কর্তব্যকে রাশিয়া মানে ইউএসএসআর এর কাছ থেকে নিয়ে ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল, বুঝতে পারলে? এবার তারপরে 10টা, মানে তখন 10টা ছিল, তারপরে 2002 সালে 86তম সংবিধানের মাধ্যমে এই যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে আর কি শিক্ষার সুযোগ দিতে হবে, এটা যোগ করা হয়। 11টা বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা, মনে রাখবে 11টি। যাক বস, যদি ভিডিওটা ভালো লাগে, মনে করো দাদা আমি এখান থেকে এইগুলো পড়ে এইভাবে পড়ে আর কি উপকৃত হচ্ছি, তাহলে একটা লাইক করো, আর কিছু চাই না। তোমাদেরকে আমি বিনা পয়সায় পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য বলি একটা লাইক করো। যাক, সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।